শিল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। আরও 5 বছর সময় চায় বিকেএমইএ। রফতানি বাজারে জিএসপি সুবিধা নিতে শ্রম আইন সংশোধনের পরামর্শ ইইউ এর। নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করবে। রংপুরে ভয় দেখিয়ে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ। অতিরিক্ত বিল, হিডেন চার্জ ও রিচার্জ সমস্যায় বিপাকে গ্রাহকরা। দ্রুত সরিয়ে নেওয়ার দাবি। নদী খাল বিল খননে রংপুর অঞ্চলে 489 কোটি টাকা খরচ। বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় অর্থের অপচয় দেখছেন গবেষক। ডেল্টা প্ল্যানের লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কা। রংপুরের 8 জেলায় গেটওয়ে সৈয়দপুর বিমানবন্দর। ব্যস্ততা বাড়লেও হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। সক্ষমতা বাড়াতে দ্রুতই প্রকল্পের কাজ শেষ করার আশা। এবং 60 কোটি টাকার বেশি ব্যয়েও গড়ে ওঠেনি মাদারীপুর বিসিক শিল্পনগরী। 46টি প্লটের অর্ধেকই হয়নি বরাদ্দ। অব্যবস্থাপনাকে দুষছেন ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে বাণিজ্যিক সুবিধা পেতে বাংলাদেশকে শ্রম আইন সংশোধনের পরামর্শ দিচ্ছে জোটটি। এদিকে বিকেএমইএ বলছে, ইউরোপীয় ইউনিয়ন যত পরামর্শই দিক না কেন, জিএসপির নতুন স্কিমের সেফ গার্ড ধারা সংশোধন না করলে জোটটির বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশের তৈরি পোশাক। এ অবস্থায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে আরও 5 বছর সময় চায় সংগঠনটি। যদিও আগামী বছরই উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। 27 দেশের জোটভুক্ত বাজারে পণ্য রপ্তানি ক্ষেত্রে জিএসপির ইবিএ ক্যাটাগরির আওতায় শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু 2026 সালের নভেম্বরে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেলে স্বয়ংক্রিয়ভাবে এই সুযোগ হারাবেন রপ্তানিকারকরা। যদিও বিশেষ বিবেচনায় আরও 3 বছর বহাল থাকবে এই অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। এরপর জিএসপি প্লাস সুবিধা পাবেন তারা। যোগ বিয়োগের এমন সমীকরণের মধ্যেই সোমবার নারায়ণগঞ্জে পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিদ্যমান শ্রম আইনের সংশোধন করার পরামর্শ দেন তিনি। Stakeholders here in industry and the government of Bangladesh actually do a huge amount of work now, which starts with a comprehensive revision of the Bangladesh Labour Act, which we hope to see in the very near future, and we also encourage full transparency vis-à-vis the European Union in this regard. তবে নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ বলছে, শুধু বাংলাদেশের শ্রম আইন সংশোধন করলেই হবে না। ইউরোপীয় ইউনিয়নের নতুন জিএসপি স্কিমের সেফগার্ড ধারা সংশোধন না করলে কোনো রকম বাণিজ্য সুবিধা পাবে না বাংলাদেশ। আর্টিকেল 29, যেটার কারণে আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং অ্যাপারেল সেক্টরটা আসলে আমাদের জিএসপি প্লাসের আওতাভুক্ত হতে পারবে না। এটা আওতার বাইরে থাকবে যদি তারা কারেকশন না করে। এমন আশঙ্কার প্রেক্ষাপটে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণে আরও অন্তত 5 বছর সময় চায় সংগঠনটি। আমরা এই মুহূর্তে পজিশনে নেই যে আমরা 26 সালে গ্রাজুয়েশনে যাব, এটাও তাকে ইনফর্ম করা হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি এটাকে স্থগিত করে বা এক্সটেনশনের দেয়, সেই ক্ষেত্রে তাদের সহযোগিতা আমরা চেয়েছি। যদিও সময় ক্ষেপণের পক্ষে নয় অর্থনীতিবিদরা। বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত চ্যালেঞ্জের কথা বলা হয়, এবং সেটাকে আমি মনে করি না যে এলডিসি উৎক্রমণের সমস্যা, এটা বাংলাদেশের উন্নয়নের সমস্যা। উন্নয়নের সাধারণ সমস্যাকেই আমরা উৎক্রমণের সমস্যা হিসেবে দেখি। জিএসপি সুবিধা হারালে পোশাক রপ্তানিতে রাতারাতি 12% শুল্ক আরোপ হবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটিতে দেখলাম উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেলে বাংলাদেশের সামনে আছে ইউরোপের বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা জিএসপি সুবিধা হারানোর শঙ্কা। এবার আলোচনা করব, আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব শামীম এহসান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাই, আপনারা এলডিসি গ্র্যাজুয়েশনে আরও কত সময় চান? এলডিসি গ্র্যাজুয়েশন আসলে সেটা তো সরকারের অর্থনৈতিক একটা বিষয়। আমরা যেটা মনে করি আমাদের সেক্টরের কথা যদি আমি বলি, যে আমাদের সেক্টরটা এখন আসলে
এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে সুবিধাগুলো আমরা আসলে হারাবো এবং সেই সাথে আমাদের যে বর্তমান যে ব্যবসার পরিস্থিতি তাতে এই মুহূর্তে আসলে পুরোপুরি গ্র্যাজুয়েশনের মতো আমাদের জন্য এটা আসলে ম্যাচ করছে না। এটা আমাদের অন্তত আরও 5 থেকে 6 বছর আসলে লাগবে সেই জায়গাটাতে পৌঁছাতে। কারণ আপনারা জানেন যে এখন আমাদের গার্মেন্টস সেক্টর যদিও 40 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও এটা কিন্তু সম্পূর্ণ একটা স্টেবল সিচুয়েশন নেই। কারণ নতুন নতুন প্রজন্ম এসেছে, নতুন নতুন মালিকরা এসেছে এবং বিশ্বে যে একটা ভূ রাজনৈতিক কারণে যে একটা চেঞ্জ হয়েছে সেটার সাথে আসলে কোপ করে নিতে আমাদের সময় লাগছে। প্লাস কোভিড পরবর্তী যে নতুন ডিজাইন বা নতুন মার্কেটের যে সিচুয়েশন সবকিছু আসলে আমাদের পুরোপুরি পক্ষে না। তো এই জন্য আসলে গ্র্যাজুয়েশনটা থেকে আমরা আসলে আমাদের সুবিধাগুলোর দিকে বেশি নজর দিতে চাচ্ছি। জি, আর শ্রম আইন সংশোধনের পরামর্শ দিয়েছে ইউইউ, তো কিন্তু মানে তারা যদি জিএসপি স্কিমের যদি সংস্কার না করে তাহলে এক্ষেত্রে আসলে পোশাক রপ্তানিকারকরা কতটা সুবিধা পাবেন বা কতটা অসুবিধায় ভুগবেন বলে আপনি মনে করেন? প্রথমত আমি একটু ক্লিয়ার করি, দেখেন দুইটা আসলে দুই বিষয়। যদিও তারা বারবার এক করে ফেলে যে তারা বারবার শ্রম মানের সাথে তারা জিএসপি বা সুযোগ সুবিধা রেখে তারা এক করে, কিন্তু আমি যদি বলি যে আমরা তো গত 1 দশকে আমরা তো অনেকাংশে মানে আমরা আসলে মানে বহুল এই বিশ্বে এরকম নজির নেই যে পরিমাণ আমরা আসলে উন্নত করেছি 1 দশকের ভিতরে। আমরা আপনি যদি ফ্যাক্টরি সেফটি বলেন, শ্রমিকের কারখানা সেফটি বলেন বা তাদের জীবন মানের উন্নয়ন বলেন বা তাদের সুযোগ সুবিধার কথা বলেন, তারপরেও কি আমাদের বিশ্বের যারা আমাদের জিএসপি বন্ধ করে দিয়েছিল তারা কি দিয়েছে? তারা দেয় নাই। তো আসলে এটার সাথে একটা না, এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়টা আমি মনে করি। তবে আমরা শ্রমমান নিয়ে কাজ করছি, এখনই একটা শ্রম আইন সংশোধনের একটা কার্যক্রম চলছে এবং 1 মাসের মধ্যেই সেটা আমরা ফাইনাল করে আমরা সাবমিট করে দিব, মানে সরকার সাবমিট করে দিবে। আমরা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই আমাদের যে ট্রাইপার্টিট কমিটি থাকে, শ্রমিক, উদ্যোক্তা এবং সরকার মিলে যে কমিটি থাকে, তার 1 সপ্তাহের মধ্যে হয়তো বা এটা 1-2 সপ্তাহের মধ্যে এটা করে দিয়ে দিবে। তো সেই নিয়ে আমরা কাজ করছি এবং আমরা চাচ্ছি আমাদের শ্রমিকরা তো আমাদেরই অংশ, আমাদের কারখানার অংশ, তো যতটুকু বেশি তাদেরকে আমাদের কারখানা টিকিয়ে রেখে যত বেশি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যাবে সেটাতে আমরা তার পক্ষে। কিন্তু জিএসপির কথা আপনি যেটা বললেন যে আমরা শ্রমমান উন্নয়ন করলাম, কিন্তু তারা যেভাবে বিলটা এনেছে ঠিক সেভাবে পাস করলো, তাহলে তো আমাদের মেজরিটি এক্সপোর্ট প্রায় 90% কাছাকাছি এক্সপোর্ট কিন্তু বাদ পড়ে যাবে সেই জিএসপি সুবিধা থেকে। তাহলে তো সেটা তার শ্রমিকের উন্নয়নে কোনো কাজ করবে না, কারণ সেক্টর যদি ধ্বংস হয়ে যায় শ্রমিককে আমি যত সুবিধা দিই চাকরি তো থাকবে না। তো সেই ক্ষেত্রে শ্রমমান উন্নয়নের পরেও যদি তারা তাদের যে সেফগার্ড মেজারটা তাদের জিএসপি যে প্রপোজ যে তারা সাবমিট করেছেন বিলটা, সেইখানে আর্টিকেল 29 বলা আছে, আপনারা সঠিক দেখিয়েছেন আপনাদের সংবাদে, যে 60% বেশি যদি নাকি তাদের কোনো একটা দেশের যদি কোনো একটা প্রোডাক্টের শেয়ার হোল্ডিং থাকে তাহলে তারা আর পাবে না, আমাদের এর থেকে অনেক বেশি। কিন্তু আপনি যদি আবার আরেকটা চিন্তা করেন যে যে উদ্দেশ্যে জিএসপিটা দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যু হার, বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়নের সাথে সাথে যেগুলো জড়িত সেগুলোকে আমরা একটা জায়গাতে পৌঁছতে পেরেছি, এখনো সেই জায়গাতে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছাতে পারিনি। ফলে আমার মনে হয় যে নিশ্চয়ই তারা ওটা অনুধাবন করবেন এবং এই জিএসপি যে লটা আছে ইউরোপিয়ান পার্লামেন্টে সেটাকে তারা কারেকশন করবেন। যদি 2026-এর নভেম্বরে যদি তারা উন্নয়নশীল দেশের আসলে বাংলাদেশ গ্র্যাজুয়েশন পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আসলে রপ্তানি শিল্পের কি ধরনের ব্যাঘাত ঘটতে পারে, অসুবিধা হতে পারে? এখানে দেখেন দুইটা জিনিস, একটা হলো আমরা লোকাল কিছু সুযোগ সুবিধা পাই, সেটা বিভিন্ন নামে এখনো আমেরিকার মতো দেশে তাদের কৃষকদেরকে নানা রকম সুবিধা দেয়, আমরা এটা সবাই জানি। বাট তারপরে আমাদের এখানে দুইটা অংশ, একটা হলো যে আমাদের সুযোগ সুবিধা যেটা আমি বললাম, আরেকটা হলো যে আন্তর্জাতিক বাজারে আমাদের শুল্ক মুক্ত প্রবেশাধিকার। সেখানে কিন্তু WTO রুল অনুযায়ী তারা 3 বছর 6 বছর তাদের স্ট্যাটাস অনুযায়ী আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে সেটা এক্সটেনশন দিতে পারে। আমি আসলে সেই দাবিটাই করেছি যে একটা এক্সটেন্ডেড, যে অ্যাটলিস্ট 6 বছরের জন্য আমরা গ্র্যাজুয়েশন করে যাব হয়তো বা আমাদের সরকারের সিদ্ধান্ত, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যেন আমাদেরকে অন্তত 6 বছরের জন্য একটা এক্সটেন্ডেড জিএসপি সুবিধাটা দেয়, তাহলে অন্তত আমরা 6 বছর সময় পাবো আমাদেরকে নিজেদেরকে গুছিয়ে ইউরোপিয়ান মার্কেটে আমাদের অবস্থানটাকে শক্ত করার জন্য। আমরা আসলে সেই দাবিটা এখন জানাচ্ছি। আমরা গ্র্যাজুয়েশন বন্ধের সরকারি বিষয় অবশ্যই, কিন্তু সেই সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নে যেন আমাদের যে বর্তমান যে এভরিথিং বাট আর্মসের যে সুবিধাটা আমরা পাই ইবি এর আন্ডারে জিএসপি, এটাকে আমরা আসলে 6 বছরের জন্য এক্সটেনশন চাচ্ছি, যেটা WTO রুলস কভার করে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে দেখা যায় বিদেশি রপ্তানির ক্ষেত্রে বা এসব পোশাক রপ্তানির ক্ষেত্রে মানে কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনার মনে হয়? না দেখেন, সরকার তো সরকারি, অন্তর্বর্তীকালীন হোক নির্বাচিত হোক, অবশ্যই নির্বাচিত সরকারের ম্যান্ডেটটা অনেক বেশি থাকে, বাট যে কোনো সরকারি এবং বর্তমান যিনি আমাদের সরকার প্রধান আছেন তার গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক বিশ্বে আমরা সবাই জানি অনেকাংশে। উনিও যদি একটু চেষ্টা করেন এবং উনি যদি বলেন, আমি বিশ্বাস করি যে ইউরোপিয়ান গভর্নমেন্ট
এটাকে গ্রহণ করবে এবং আমাদেরকে অন্তত 6 বছরের জন্য একটা এক্সটেনশন দিবে তারা। জি, প্রত্যাশা ছিল যে এই সরকার আসলে মানে অর্থনীতিতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে এবং তার কিছুটা আভাস আমরা পাচ্ছি। তো এইটা আসলে দেখা যাচ্ছে যে মানে রপ্তানিকারক শিল্পে আসলে কতটুকু ভূমিকা রাখতে পারে? দেখেন, ব্যাপারটা আসলে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যায়। যখন দেশ উন্নত হয় তখন রপ্তানি শিল্প কঠিন হয়ে যায়, কারণ দেশের যত বেশি দেশ উন্নত হবে তত বেশি তার প্রোডাকশন কস্ট বাড়বে এবং সে আন্তর্জাতিক বাজারে তার সক্ষমতা হারাবে। বাট তারপরে আমি মনে করি আমরা অর্থনৈতিক ওই পরিমাণ উন্নত করছি না যে আমাদের সক্ষমতা হারাবো, কিন্তু অর্থনৈতিক কূটনীতি যেটা আছে সেটা যদি সরকার একটু এখন গ্রহণ করে, কারণ প্রথম 5-6 মাস তো চলে গেল বাংলাদেশের যে পরিস্থিতি ছিল একটা বিপ্লবের পরে সেটাকে কন্ট্রোল করতে। এখন যদি উনি একটু নজর দেন যে আন্তর্জাতিক যে বাণিজ্যিক কূটনীতি যেটা আছে সেটার দিকে, আমি মনে করি যে এটা আমরা আগামী 5-6 মাসে একটা ভালো সাফল্য পাবো। জনাব শামীম, আপনার কাছে আমরা আবার ফিরবো, একটি লাইভ নিয়ে আসি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বেগম জিয়ার আপিলের রায় কাল। এই মুহূর্তে কথা বলছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছি সেখানে। সাহেব সহ অপরাপর সকল আসামি আগামীকাল ন্যায় বিচার পাবেন ইনশাল্লাহ। সকলের প্রতি ধন্যবাদ। অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তৎকালীন রেজিমের যে আদালত ছিল সেই আদালতের কিছু কিছু বিচারক একটা রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বেছে নিয়েছিলেন। কেন? তখন 2018 সনের পার্লামেন্টারি ইলেকশন, সেই ইলেকশনে যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্টিসিপেট করতে না পারেন, সেই জন্যই মহামান্য অ্যাপিলেট ডিভিশন থেকে হাইকোর্ট ডিভিশনকে নির্দেশনা দিয়েছিল 4 মাসের মধ্যে আপিল নিষ্পত্তির জন্য, যা শুধুমাত্র বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশে বিরল দৃষ্টান্ত। সবকিছুই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনে না আনার জন্যে এবং ফ্যাসিস্ট রেজিমকে তাদের যে তৎকালীন সময়ের শাসন ব্যবস্থা সেই শাসনকে প্রলং করার জন্যই এই কাজটা করা হয়েছিল, আউট অফ পলিটিক্যাল স্কিম, স্যারের ভাষায় ব্লু প্রিন্টের অংশ হিসাবে। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কালকে যদি জিয়া অরফানেজে তারা খালাস পান, এরপরে যদির কোনো প্রশ্ন নাই, কালকে রায় হবে, কালকে রায়ের পরে আমরা অন্যান্য বক্তব্য দিব। অসংখ্য ধন্যবাদ। যদির প্রশ্ন আপনারা করবেন না, যদি হাইপোথেটিক্যাল কোশ্চেন আসেন স্যার। জনাব শামীম, আমরা আবারও ফিরছি আলোচনায়। তো যেটা বলছিলাম আর কি, যে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের যে একটা প্রত্যাশা ছিল যে এখন উন্নতির দিকে এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে, তো আপনার কি মনে হয় যে এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ কতটা এগিয়ে যাবে এবং বাংলাদেশের পক্ষ থেকে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথমত দেখেন, এগিয়ে যাওয়ার থেকে সবচেয়ে বড় যেটা আমাদের সুবিধা হয়েছে সেটা আমরা আর পিছিয়ে যাচ্ছি না। ব্যাংকিং খাতে যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল এবং খারাপের দিকে যাচ্ছিল সেটা স্টপ হয়েছে, বা আমাদের চাঁদাবাজে অনেকাংশে কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে, পুরোপুরি যা চলে গেছে আমি বলছি না। এগুলো কিন্তু আসলে যে কোনো বাণিজ্যের উপর ইম্প্যাক্ট করে, সেটা রপ্তানি বাণিজ্য বলেন বা লোকাল বাণিজ্য, স্থানীয় ব্যবসা বলেন, সবখানে এটা ইম্প্যাক্ট করে। তো এগুলো যখন নাকি ভালোর দিকে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের রপ্তানি বাণিজ্যে আমরা যারা জড়িত তারা আমরা একটা শান্ত মন নিয়ে আমরা সেই বাণিজ্যের দিকে নজর দিতে পারবো, আমরা বাইরের সাথে কথা বলতে পারবো, আমাদের সময়টা বেশিটা সময় আমরা মার্কেটিংয়ে দিতে পারবো। আমাদের বাণিজ্য অবশ্যই একটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেই সাথে সরকারও যখন নাকি একটু স্টেবল হবেন, তারা যখন নাকি আন্তর্জাতিক মহলে চেষ্টা করবেন, আমি অবশ্যই বিশ্বাস করি যে সেটা আমাদের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনবে। জি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিটা ইউরোপীয় আছে, তো এই মুহূর্তে আসলে ইউরোপীয় ইউনিয়ন মানে বাংলাদেশের প্রতি কতটা সহযোগিতাপূর্ণ আচরণ করছে আপনার মনে হয়? না, আমি বিশ্বের যে কোনো, যদি অনেক পলিটিক্যাল অ্যান্সার, বাট বিশ্বের যে কোনো জোটের তুলনায় ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় বাংলাদেশের কার্যকর উন্নয়নের সঙ্গী ছিল। আমি কিন্তু ওয়ার্ডটি ইউজ করেছি কার্যকর উন্নয়ন। আপনি অনেকভাবে আমরা উন্নয়নের সহযোগিতা করি, বাট ইউরোপিয়ান ইউনিয়নের যে জিএসপি স্কিমটা, আপনি যদি শুধু এটাই বলেন, এই জিএসপি স্কিমের কারণে বাংলাদেশে দেখেন আপনি শুধু অর্থনৈতিক সূচক না, সামাজিক সূচকগুলো কি পরিমাণ ইম্প্যাক্ট হয়েছে, এটা যদি আপনি আরেকদিন একটা অনুষ্ঠানে ডাকেন, এটা একটা পুরো একটা আলোচনার বিষয় আমাদের সামাজিক ইম্প্যাক্টটা কত ছিল রপ্তানির সাথে সাথে। তো এই বিষয়গুলো আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় ইতিবাচক ছিলেন এবং গতকাল যখন ওনার রাষ্ট্রদূত আমাদের অফিসে গিয়েছিলেন আমি তাদেরকে সম্পূর্ণ ইতিবাচক পেয়েছি এবং আগের মতোই তারা আমাদের সত্যিকারের সহযোগী থাকতে চান
এবং উনি কিন্তু ওনার কথার মাঝখানে বলেছেন যে আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য যেন স্মুথ ট্রানজেকশন হয়, মানে এলডিসি গ্র্যাজুয়েশন স্মুথ হয়, হঠাৎ করে যেন জিএসপি চলে না যায়, সেই জিনিসটা ওনারা লক্ষ্য রাখবেন এবং সেই ব্যাপারে ওনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ জনাব শামীম এহসান আমাদের স্টুডিওতে এসে আলোচনা করার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম জনাব শামীমের সাথে। বিদেশি ঋণের পরিমাণ গেল বছরের সেপ্টেম্বর শেষে $104 বিলিয়ন বা $10,400 কোটি ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জুনের তুলনায় সেপ্টেম্বরের শেষে $96 কোটি বেড়ে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $10,436 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় সেপ্টেম্বরে সরকারের নেওয়া বিদেশি ঋণ বাড়লেও কমেছে বেসরকারি খাতের ঋণ। জুনের তুলনায় সেপ্টেম্বরে সরকারের নেওয়া বিদেশি ঋণ $162 কোটি বেড়ে হয়েছে $8,444 কোটি, আর বেসরকারি ঋণ $65 কোটি কমে হয়েছে $1,992 কোটি। বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে বিপাকে রংপুরের গ্রাহকরা। তাদের অভিযোগ, কোনো আলোচনা ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেসকো। দফায় দফায় প্রতিবাদ জানালেও কর্ণপাত করছে না কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, মিটার পরিবর্তনের আগে গ্রাহকদের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুর নগরীর পার্বতীপুর এলাকার বেশিরভাগ টিনশেড বাড়িতে প্রিপেইড মিটার স্থাপন করে নর্দার্ন ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি নেসকো। পুরাতন মিটার নিয়ে নতুন মিটার লাগানো হয় কোনো নোটিশ ছাড়াই। গ্রাহকদের অভিযোগ, অস্বীকৃতি জানালেও জোর করেই এসব নতুন মিটার স্থাপন করছে প্রতিষ্ঠানটি। এতে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এমনকি পরবর্তীতে মিটার বদলানোর দাবিতে বিদ্যুৎ অফিসে গেলে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। আজকে নেওয়া লাগবে, মিটারটা কত করে কিভাবে নেবেন, 50 টাকা করে দেওয়া লাগবে। ওনার সাথে আমার দেখাই হয় নাই, আর কি কব। এখন এরা বাধা করছে, তারপরে কইছে যে না নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। এই মিটার নেওয়া মানে বাতিল করা যাবে না, আর আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে। এদিকে অতিরিক্ত দাম, রিচার্জের সমস্যা, হিডেন চার্জ সহ বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে প্রিপেড মিটার বন্ধের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। যেখানে দাম 2,500 টাকা, সেই মিটারের দাম 8,000 টাকা কেন নেবে? এটা নিয়ে আমরা মানুষের মধ্যে যে বিক্ষোভ, বসন্ত, সেটা আমরা দেখেছি। আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকদের কথা বিবেচনা করেই সরকারের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা উন্নত বিশ্বের সাথে তুলনা করতে হবে না, আমাকে আগে ফ্যাসিলিটিটা দিতে হবে। আমাকে তো গ্রাহক লেভেলে আগে সেভাবে ফিল্ডটা তৈরি করতে হবে। একটা জিনিস আমি চাপাই দিলাম, আসলে সেটা আমি নিতে পারবো কিনা, আগে আমার তো মাঠটাই প্রস্তুত না। এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি নেসকো কর্তৃপক্ষ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দর্শক, এখন জানাবো পুঁজিবাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে সরাসরি চলে যাচ্ছি ডিএসি ওয়েবসাইটে। আমরা গত 2 দিন যাবৎ দেখেছি, এই সপ্তাহের গত 2 দিনেই কিন্তু নিম্নমুখী প্রবণতার মাধ্যমেই 3টি সূচক শেষ হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি প্রধান সূচক ডিএসি এক্স ইন্ডেক্স, যেটি 31 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 5,183 পয়েন্টের কিছু বেশি। সরিয়া সূচক ডিএসি এস ইন্ডেক্স দেখতে পাচ্ছি 9 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1,166 পয়েন্টে, এবং বাছাইকৃত ডিএস30 ইন্ডেক্স বর্তমানে 7.7 পয়েন্ট বেড়ে বর্তমানে অবস্থান করছে 1,914 পয়েন্টের কাছাকাছি। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে সর্বমোট লেনদেন হয়েছে 115,58 লক্ষ টাকা। যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 289টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর 41টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 53টি কোম্পানির শেয়ারের দাম। আর আমরা দেখতে পাচ্ছিলাম যে শুরুতে আজকেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই যাচ্ছে ঢাকার প্রধান ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স। সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল 11টার কাছাকাছি সময়, এবং এখনও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই রয়েছে।
তো এখন দেখে নেব যেসব কোম্পানি আজকে শেয়ার বাজারে লেনদেন করছে তার মধ্যে যেসব কোম্পানি শীর্ষ 20-এ রয়েছে তাদের অবস্থানগুলো। এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 19 টাকা 80 পয়সায় এবং তার একটি পণ্যের সর্বোচ্চ দাম ছিল 20 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন ছিল 18 টাকা 60 পয়সা। দ্বিতীয়তই রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 373 টাকায়, সর্বোচ্চ 376 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 364 টাকায় 20 পয়সা এর একটি শেয়ার বিক্রি হয়েছে। এবং তৃতীয় অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি উডেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 187 টাকা 40 পয়সায়, যার একটি শেয়ার সর্বোচ্চ বিক্রি হয়েছে 192 টাকা 80 পয়সায় এবং একটি শেয়ার সর্বনিম্ন বিক্রি হয়েছে 183 টাকা 60 পয়সায়। এবং চতুর্থ অবস্থায় রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, যার একটি শেয়ার এখন সর্বোচ্চ দাম 10 টাকা 10 পয়সায় বিক্রি হচ্ছে, এর সর্বোচ্চ দামই কিন্তু এটা, এবং সর্বনিম্ন বিক্রি হচ্ছে 9 টাকা 30 পয়সায়। এবং পঞ্চম অবস্থানে রয়েছে মোনো ফেব্রিক্স লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 18 টাকা 30 পয়সায়। আর এটাই ছিল হচ্ছে আমাদের আজকের ডিএসসি থেকে আমাদের কাছে সর্বশেষ তথ্য। দিন দিন ব্যস্ততা বাড়ছে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রানওয়েতে ফাটল সহ দেখা দিয়েছে নানা সমস্যা। সম্প্রতি বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে প্রায় 200 কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। চলতি শীত মৌসুমে এই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। আকাশপথে রংপুর বিভাগের 8 জেলার গেটওয়ে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দর। সময় পরিবর্তনের সঙ্গে এই বিমানবন্দরের ব্যস্ততাও বাড়ছে। তবে 1979 সালে উদ্বোধনের পর বড় কোনো সংস্কার কাজ না হওয়ায় বন্দরের রানওয়েতে ফাটল দেখা দেয়। নিরাপত্তা প্রাচীর ভাঙনের পাশাপাশি জায়গা কমে যায় বিমান পার্কিংয়ের। দুর্ঘটনা ঝুঁকি এড়াতে দীর্ঘদিন পর বিমানবন্দরটির উন্নয়নের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। প্রায় 200 কোটি টাকার প্রকল্পের মধ্যে রয়েছে রানওয়ের ওভারলেকরণ, 25 ফুট থেকে প্রশস্ততা বাড়িয়ে 100 ফুটে উন্নতি করা, রানওয়ের শক্তি 17 পিসিএন থেকে 45 পিসিএনে উন্নীত করা, সীমানার চারিদিকে পেট্রোল রোড নির্মাণ, বিমান পার্কিং এলাকা বর্ধিতকরণ সহ বেশ কয়েকটি কাজ। এরই মধ্যে যাত্রী ছাউনির বর্ধিতকরণের কাজ শেষ হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরের সেবার মান আরও একটু উন্নত হওয়া দরকার, কাঙ্ক্ষিত মানে হওয়া দরকার। অন্য অন্য বাইরের দেশগুলোতেও যাতে যেতে পারি এবং আমাদের সৈয়দপুরে অনেক উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। রিপেয়ার করে যখন অ্যাসফাল্ট করে দিব তখন রানওয়ে এবং থার্মোপ্লাস্টিক রং দিয়ে দুই পাশে সুন্দর করে দেব, গাইডলাইন দেবো এবং লাইটিং সিস্টেমগুলো ডেভেলপ হবে এবং রানওয়ে এবং এয়ারক্রাফট ওঠানামা সুবিধা হবে। চলতি শীত মৌসুমেই প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রকল্প যেগুলো হাতে নেওয়া হয়েছে এগুলো প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে সবই শেষ হবে এবং যাত্রীর সেবার মান বর্তমানের চেয়ে আরও উন্নত করার লক্ষ্যেই কর্তৃপক্ষের এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। দৈনিক অন্তত 1,500 আকাশপথের যাত্রী সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি, ফলে কেজি প্রতি সব ধরনের চালের দাম কমেছে 1.5 থেকে 2 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। চলে যাচ্ছে তার কাছে। চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে 11 নভেম্বর থেকে সরকার শুল্ক ফ্রিতে চাল আমদানি অনুমতি দিলে হিলি স্থল বন্দর দিয়ে চালের আমদানি শুরু হয়। প্রথম দিকে অল্প পরিসরে মানে 20 থেকে 30 ট্রাক আমদানি হলো, বর্তমানে সেটা 50 থেকে 80 ট্রাক, কোনো দিন 100 ট্রাক ছাড়িয়ে যাচ্ছে চালের আমদানি। তবে একটা বিষয়, চালের যে এত আমদানি তারপরে কিন্তু চালের যে একটা ঊর্ধ্বমুখী দাম, তবে দাম কমে না। তবে চালের দাম আমরা দেখেছি যে পর্যাপ্ত চালের আমদানি হওয়ার পরে কিন্তু চালের দাম যদি অনেকটা ঊর্ধ্বমুখী, তবে গত 2 দিন থেকে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু চালের দাম প্রতি কেজিতে 2 থেকে 2.5 টাকা 1 টাকা পর্যন্ত চালের দাম কিন্তু কমেছে। তো এই বিষয়ে আমি আমদানিকারকদের সাথে কথা বলেছি, চালের দাম কি অবস্থা। তারা বলছেন যে ব্যাংকগুলোতে ডলারের দাম কিছুটা কমেছে, তাছাড়া এখানে ক্রেতা সংকট, এই সব বিষয় তারা কিন্তু চালের দাম কমেছে বলে তারা জানিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, তারা বলছেন যে যেহেতু ব্যাংকগুলা যে এলসির যে একটা ঊর্ধ্বমুখী দাম ছিল সেটা সহনীয় পর্যায়ে আসছে, যে এটাও একটা কারণ। আর তাছাড়া হিলি স্থল বন্দর দিয়ে
স্বর্ণা, রত্না, সম্পা কাটারি, আতপ 40-94 জাতের চাল কিন্তু এখানে আমদানি হচ্ছে। রত্না চাল এর আগে যে দাম ছিল বর্তমানে 2 টাকা কমে 51 টাকা বিক্রি হচ্ছে। সম্পা কাটারি 3 টাকা কমে 67 টাকা বিক্রি হচ্ছে। আতপ 2 টাকা কমে 51 টাকা। তাছাড়া 40-94 যেটা চিকন জাতের সেটা কিন্তু 66 টাকা 50 পয়সাকে বিক্রি হচ্ছে। আর আমি যদি আপনাকে 11 নভেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত একটা তথ্য জানাই, এই হিলি স্থলবন্দর দিয়ে 2286 ভারতীয় ট্রাকে 93,050 মেট্রিক টন চাল কিন্তু আমদানি হয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যদি এইভাবে আমদানি হতে থাকে তাহলে চালের দাম যেটা আছে চালের দাম আরো কমে আসবে বলে তারা জানিয়েছেন। হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি দাম নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। 60 কোটি টাকার বেশি ব্যয় করেও মাদারীপুর বিসিকে প্রাণ ফেরানো যাচ্ছে না। 46টি প্লটের মধ্যে গেল 2.5 বছরে বরাদ্দ দিতে পারেনি প্রায় অর্ধেকই। আবার বরাদ্দ দেওয়া প্লটেও গড়ে ওঠেনি উল্লেখযোগ্য কোনো শিল্প। এজন্য নগরীর অব্যবস্থাপনাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বিসিক বলছে সুযোগ সুবিধা তৈরিতে কাজ করছে তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। প্রতিষ্ঠার 37 বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি মাদারীপুর বিসিক শিল্পনগরীতে। বরাদ্দ পাওয়া প্লটগুলোতে শ্রম নির্ভর শিল্পের পরিবর্তে গড়ে উঠেছে আসবাবপত্র, করাতকল ও স্যানিটারি সামগ্রী তৈরির কারখানা। এদিকে 2022 সালের 21 এপ্রিল সদর উপজেলার মহিষের চরে 20 একর জমি নিয়ে গড়ে উঠেছে দ্বিতীয় শিল্পনগরী। প্রথমটির সম্প্রসারিত প্রকল্প হিসেবে এতে ব্যয় হয়েছে প্রায় 61 কোটি টাকা। এখানে 18টি শিল্প ইউনিটে 46টি প্লটের মধ্যে এখনো বরাদ্দ দিতে পারেনি 22টি প্লট। শিল্প উদ্যোক্তারা বলছেন সুযোগ সুবিধা না থাকা ও প্লটের দাম বেশি হওয়ায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা। এখানে আধুনিক ফ্যাক্টরি করার জন্য আমি জমি বরাদ্দ নিয়েছি প্রায় 2.5 বছর আগে। এরপরে ভবনও করছি, কাজকাম সব কিছু শেষ করছি। এখন আমাদের এখানে আরও কিছু প্রতিষ্ঠানে আসার কথা ছিল, এরা আসতেছে না, যার জন্য আমি আসতে পারতেছি না। গ্যাসের কোনো ব্যবস্থা নেই, পয়েন্ট স্টেশনের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থাও নেই, নদী আছে তাও দূরে। এইসব সমস্যার সমাধান হলে হয়তোবা ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ করলে তো একটা রিটার্ন পেতে হবে, এই জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। নতুন বিসিক শিল্প নগরীটি পুরোপুরি চালু হলে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি জেলার অর্থনীতিতে পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের। এখানে গোডাউন হবে, বড় মিল কারখানা হবে, আমাদের এলাকার ভাই ব্রাদার কাজকর্ম করবে এই জায়গা। আমগো মতন হাজার হাজার বেকার পোলাবান এই জায়গা বৈশা রয়েছে, তারা তো কাজকাম করতে পারতো বিসিকের ভিতরে, কিন্তু এটা তো চালু হয় না আর কাজকামও করতে হয় না। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের অনেক হইতো, তাহলে আমরা যে ক্ষতিটা হয়েছিলাম এটা হয়তো আরো ভালো হইতে পারতাম আমরা। বিসিক কর্তৃপক্ষের দাবি নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণে কাজ চলছে। আমাদের কাছে মনে হয় যে এখানে উদ্যোক্তার অভাব, আমরা উদ্যোক্তা পাচ্ছি না। আমরা তাদেরকে প্লট বরাদ্দ দিয়েছে, আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। নগরীর সুযোগ সুবিধা বাড়লে পদ্মা সেতুকে ব্যবহার করে উৎপাদিত পণ্য সহজেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যাবে বলে মত ব্যবসায়ীদের। কর্তৃপক্ষের উদাসীনতায় সরকারের এই মহতি উদ্যোগ অনেকটাই ভেস্তে যেতে বসেছে। সব জটিলতা কাটিয়ে নতুন বিসিক শিল্প নগরী পরিপূর্ণভাবে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ী নেতারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানা খুলে দেওয়া সহ নানা দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে পলাশবাড়ি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মুজাফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়িতে। আপনারা জানেন যে দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে গাজীপুরে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় 40,000 শ্রমিকের বকেয়া বেতন রয়েছে। সেই সাথে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে কিন্তু শ্রমিকরা মানবতর জীবনযাপন করছেন। তারা বলছেন যে প্রায় 40,000 শ্রমিকের পরিবারের 40 লক্ষ মানুষ কিন্তু এই নিদারুণ কষ্টের মধ্যে রয়েছেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একাধিক কারখানা রয়েছে, সেই কারখানাগুলোতে বিভিন্ন শ্রমিক রয়েছে। বিভিন্ন শ্রমিকরা বলছেন যে তারা মূলত দীর্ঘ 5 মাস ধরে বকেয়া বেতন পাচ্ছেন না এবং কারখানা না খুলে দেওয়ার কারণে
তারা চাকরি তাদের নেই, ফলে কোথাও গেলে তারা চাকরিও পাচ্ছে না। এর ফলে দেখা দিয়েছে নানা অভাব অনটন। একই সাথে কিন্তু তারা বলছেন যে কারখানাটি খুলে দিয়ে এলসির ব্যবস্থা করতে, যাতে কিনা তারা বিদেশ থেকে অর্ডার এনে কারখানায় কাজ করতে পারেন। তারা বলছেন যে যদিও এটি সালমান এফ রহমানের মালিকানাধীন, তারপরেও কিন্তু এটি দেশের সম্পদ। কারখানার মানুষ কাজ করে থাকেন এবং 40,000 মানুষের জীবিকা নির্বাহ করে থাকেন এই কারখানা থেকে। ফলে এই কারখানাটি দ্রুত খুলে দিয়ে কারখানাটি বাঁচানোর দাবি জানিয়েছেন। একই সাথে তারা পরিবারকে বাঁচানোর দাবি জানিয়েছেন। প্রত্যেকটি পরিবারেই এখন অনেক কষ্টে রয়েছেন, তাদের দোকান বাকি রয়েছে, তাদের ঘর ভাড়া বাকি রয়েছে, তারা নিদারুণ অবস্থায় রয়েছেন। কর্মকর্তারাও বেতন পাচ্ছেন না, শ্রমিকরাও বেতন পাচ্ছেন না। তারা বলছেন যে তারা দীর্ঘ 5 মাস ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। তারা আপনার বিজিএমই বিকেএমই সহ কিন্তু সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে কিন্তু কোনো সুরাহা পাননি, যার ফলে কিন্তু তাদের আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আপনি জানেন যে দীর্ঘ 2 মাস পূর্বেও তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল এবং সেই সড়ক অবরোধের ফলেও কিন্তু তারা কোনো সুরাহা পাননি। ফলে দীর্ঘ 1 মাসের কর্মবিরতির পর তারা কিন্তু আবার রাস্তায় নেমে এসেছেন। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকারের কাছে একটি বার্তা পৌঁছাতে চান, যে বার্তাটির মধ্য দিয়ে তাদের জীবন জীবিকা ফিরে আসবে, তাদের কাজ ফিরে আসবে এবং তারা কাজে যোগ দিতে পারবেন। একই সাথে তারা কাজে যোগ দিয়ে দেশ এবং মানুষকে বাঁচাতে পারবেন, দেশের অর্থনৈতিক চাকাকে সমৃদ্ধ করতে পারবেন। তারা একটি দাবি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ না হবে, শান্তিপূর্ণ এই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং 40,000 পরিবারকে বাঁচিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আকুল আবেদন জানিয়েছেন। আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি থেকে দীর্ঘ 7 কিলোমিটার সড়কে মানববন্ধনের এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পলাশবাড়ি এলাকায়। পৌষ সংক্রান্তিতে দিনব্যাপী বরিশালের আগৈলঝাড়ায় চলছে শতবর্ষী মার্বেল মেলা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার অপূর্ব অপু। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামানন্দ গ্রামে ঐতিহ্যবাহী প্রায় 250 বছরেরও বেশি ধরে চলা মার্বেল মেলা আজকে শুরু হয়ে গেছে। সকাল থেকেই চলছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে এখানকার স্থানীয়রা বলছেন যে প্রতি বছর এই মেলাটি আয়োজন করে থাকে। সাত সকাল থেকে শুরু হয়, চলে রাত পর্যন্ত। মূলত আসলে এখন বাজে দুপুর 12:15 বাজে। এই মুহূর্তে আসলে মেলায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম, তবে তারা বলছেন যে দুপুরের পর হাজার হাজার মানুষের ঢল নামে এই মেলায়। এবং আমরা যখন এই গ্রামে ঢুকেছি আমরা দেখেছি যে গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে আসলে মেলাগুলো চলছে। মেলাটাই হচ্ছে মার্বেল খেলা। এই দিনটিতে পৌষ সংক্রান্তির দিনে তারা শিশু থেকে বৃদ্ধা সবাই একযোগে দাঁড়িয়ে মার্বেল খেলে এবং এটি একটি অন্যরকম ভিন্ন রকম আমরা মেলার আয়োজন দেখছি। হাজার হাজার মানুষের উপস্থিতি হয় এই মেলাকে ঘিরে। এই মেলায় বেশ কিছু স্টল করা হয়েছে। একেবারেই প্রত্যন্ত একটা গ্রামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মার্বেল খেলা হয়, মার্বেল খেলার প্রতিযোগিতা হয়। মূলত তারা বলছেন এই দিনটিকে তারা আনন্দ উদযাপন করে। পৌষ সংক্রান্তিতে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি বেশি। তারা বাস্তু পূজা করে এবং তাদের বিশ্বাস এখানে মা আউলিয়া তাদেরকে পুণ্য দান করেন এবং তারা এখানে গত রাতে পুজো হয়েছিল। পুজো শেষে আজকে মেলা হচ্ছে। এই মেলা চলবে আজকে রাত পর্যন্ত চলবে এবং মেলাকে ঘিরে একটি সাজ রব আমরা দেখেছি যে এই মেলায় এর মধ্যে বেশ কিছু স্টল কিন্তু এখানে করা হয়েছে। বিভিন্ন ধরনের খাবারের দোকান, বিভিন্ন ধরনের দেশীয় হস্তশিল্প সহ নানান ধরনের স্টলের ব্যবস্থা করা হয়েছে। আসলে প্রখর রোদ রয়েছে, রোদের কারণে এই মুহূর্তে যে আশপাশে যে গাছপালা রয়েছে, বিভিন্ন বাড়িঘর রয়েছে গ্রামে, সেই বাড়িঘরে কিন্তু আসলে এই মার্বেল খেলা চলছে এবং একেবারেই একটা ভিন্ন রকম মেলা আমরা দেখছি। এইখানে প্রত্যেকের হাতে হাতে কিন্তু মার্বেল এবং এই মার্বেল নিয়েই তারা আসলে আজকে খেলা খেলছে এবং রাত পর্যন্ত চলবে এই ব্যতিক্রমী মার্বেল মেলা। বরিশাল থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর ছিল। পরবর্তী বুলেটিনে আরো বিস্তারিত আমি জানাবো। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। ভারতের দক্ষিণাঞ্চলের চিরুচিরাপল্লী শহরে আয়োজন করা হচ্ছে কুকুরের শো। রোববার আয়োজিত এই শোতে অংশগ্রহণ করেছে 35 প্রজাতির 200টি কুকুর। কুকুরের প্রাণঘাতী র্যাবিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয়। চমৎকার সাজে নিজেদের পোষা কুকুরদের সাজিয়ে প্রাণীপ্রেমীদের হেঁটে যাওয়ার এ দৃশ্য ভারতের দক্ষিণাঞ্চলের।
এ উপলক্ষে স্থানটিতে সমাগম ছিল অঞ্চলটির প্রাণীপ্রেমী বাসিন্দাদের। কেউ কেউ নিজেদের পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতায় নাম লেখালেও অনেকেই এসেছেন অসাধারণ এ দৃশ্য উপভোগ করতে। এবছর প্রতিযোগীর সংখ্যা ছিল 150 জনেরও বেশি। স্থানীয় সময় রোববার আয়োজিত শোতে 35টি প্রজাতির অন্তত 200টি কুকুর ছিল। ছিল বিগল, রটওয়েইলার, বেলজিয়ান শেফার্ড ও আমেরিকান বুলডগ প্রজাতির কুকুর। Here you can see a lots of breed over here. In India, moreover, 47 breeds are over there. In that here itself you can see 35 breeds of puppies. I don't know what to say because I feel very happy to say this one. Here in one place you can see so many varieties of puppies. All the pet lovers are very happy to see this. I'm so excited to coming for here to seeing this dog show. এই আয়োজনকে কুকুরদের নিয়ে সাধারণ কোনো শো মনে হলেও এর পেছনে ছিল অসাধারণ একটি উদ্দেশ্য। কুকুরদের জন্য প্রাণঘাতী রোগ র্যাবিস নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে প্রস্তুত নন ব্যবসায়ীরা। আরও 5 বছর সময় চায় বিকেএমইএ। রফতানি বাজারে জিএসপি সুবিধা নিতে শ্রম আইন সংশোধনের পরামর্শ ইইউ এর। নিলে পরবর্তীতে যখন নেবেন তখন 7,000 কোটি টাকা লাগবে। আগের মিটার যারা নিবে তাদের নামেও কেস করবে, আর যারা নিবে না তাদের নামেও কেস করে। রংপুরে মামলার ভয় দেখিয়ে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ। অতিরিক্ত বিল, হিডেন চার্জ ও রিচার্জ সমস্যায় বিপাকে গ্রাহকরা, দ্রুত সরিয়ে নেওয়ার দাবি। এবং নদী খাল বিল খননে রংপুর অঞ্চলে 489 কোটি টাকা খরচ। বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় অর্থের অপব্যয় বলছেন গবেষক। ডেল্টা প্ল্যানের লক্ষ্য বাস্তবায়ন নিয়ে শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।